আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এই কে আপনারা এখানে ঢুকলেন কি করে? একজন হেসে উঠল আর বলল, বাচ্চাটা ভালোই ভালোই আমাদের হাতে দিয়ে দিন। কে আপনারা? লোকগুলো বোধহয় মজা পেল। হেসে হেসে বলল। এই বাচ্চার জম। কথাটা শুনে চুমকির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে কেঁদে উঠল, চিৎকার করতে চাইল, কিন্তু একজন বন্দুক তাক করে বলল, এই চিৎকার করলেই তোকে আর ওকে এখানে মেরে পুঁতে দিব। চুমকি কাঁদতে কাঁদতে হঠাৎ হেসে দিল। লোকগুলো হক চুকিয়ে গেল। চুমকির হাসিতে সে নিজের ওড়নাটা দিয়ে মাহিনকে সুন্দর করে নিজের বুকের কাছে বেঁধে নিল। তারপর ভয়ানক একটা হাসি দিয়ে বলল, ব্রাদার, আপনারা হয়তো জানেন না, আমার জন্ম আমার পরিবারে হলেও আমি আসলে বড় হয়েছি মির্জা বাড়িতে। ক্লাস 1 থেকে মেহেরিন, মেহের, মাহবুবার সাথে ওখানেই আমার বড়ে ওঠা। আমি কেমন তা হয়তো জানেন না। ভুল করেছেন ভাইজানরা। এমন কথা শুনে লোকগুলো আরও রেগে গেল। একজন ঝাঁঝালো কণ্ঠে কাঁধে বন্দুক রেখে বলল, এই মেয়ে, মেলা বেশি পেঁচাল পারছিস, এখন বাচ্চাটা দিয়ে দে, নইলে দুজনকে এখানে পুঁতে দেব। চুমকি হঠাৎ ভয়ানক রূপ ধারণ করলো। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আঙ্গুল তুলে বলল, হুশ, আসতে বল। আমার সন্তান যদি জেগে যায় তবে তোদের এখানেই পুঁতে ফেলবো। তুই বা তোরা কারা যে এক মায়ের কাছ থেকে তার সন্তান কেড়ে নিতে চাইছিস? শুনে রাখ, এটা আমার সন্তান, আর আমি বেঁচে থাকতে একে নেওয়া তো দূরের কথা, ছুটতেও পারবি না। তার আগেই তোদের শরীর থেকে মাথা আলাদা করে দেবো, জানোয়ারের দল। লোকগুলো হেসে বলল, এই নাটক বন্ধ কর, এটা তোর নয়, মেহেরুইন শিকদারের বাচ্চা। আরে বোকার দল, এই বাচ্চা আমাদের দুইজনের। যার একটা মা আছে, তাদের সন্তানকে তোদের মতো নরপিশাচরা কিছুই করতে পারবে না। এখন তো আমি সন্তানদের মা, দুটো। ভাব তোরা কি করতে পারবি। বাপের ব্যাটা হলে হেসে দেখ না, পারিস কি না। একজন এগিয়ে এলো। চুমকি নিজের পা সামান্য তুলে বের করলো ধারালো কিছু একটা, ছুরির মতো। এক হাতে মাহিনকে শক্ত করে বুকে ধরে অন্য হাত চালালো। মায়ের তাণ্ডব মুহূর্তেই মনে হলো চুমকির শরীরে হাজার জনের শক্তি। সে এক ঝটকায় সামনের লোকটার গলায় সাথে 2-3টা কোপ বসিয়ে দিল। পেছনে দুজন অবাক হয়ে গেল। একজন এগিয়ে আসতে চাইলে চুমকির হাতের অস্ত্র ছুরি মারল তার কপালে। লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। তৃতীয়জন তেড়ে আসতে চাইল, কিন্তু তার আগে দুটো গুলি এসে লাগলো লোকটার মাথায় আর পিঠে। সে লুটিয়ে পড়ল মাটিতে। চুমকি তাকিয়ে দেখলো এক লোক দাঁড়িয়ে আছে সামনে, গায়ে স্যুট, পায়ে কালো প্যান্ট, একদম পারফেক্ট জেন্টলম্যান। তার পিছনে ফিরোজ মির্জা। দেখে চুমকি হেসে উঠল। পাপা, আঙ্কেল। সামনে ভদ্রলোক এগিয়ে এসে চুমকিকে জড়িয়ে ধরে বলেন, আই এম কামিং মেরি বাচ্চা, পাপা ইন কামিং। চুমকিও তাকে জড়িয়ে ধরল। হাসতে হাসতে এগিয়ে এলেন ফিরোজ মির্জা। এমন সময় চুমকি চিৎকার করে উঠল। আঙ্কেল। সাথে সাথে সরে গিয়ে পেছনের লোকটার দিকে আরেকটা গুলি চালালেন ফিরোজ মির্জা। চুমকি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এত চিৎকার, গুলির শব্দ কেউ শুনতে পেল না, কারণ বক্সে গান বাজছে। ওই লোকগুলো আর ফিরোজ মির্জার বন্দুকগুলোতে সাইলেন্সার লাগানো ছিল। ফিরোজ মির্জা ভেতরে এসে চুমকিকে জড়িয়ে ধরে বলেন, ঠিক আছে কিনা। চুমকি মাথা নাড়ল। ওই ভদ্রলোক বলেন, ও ফিরোজ, ভুলে যাচ্ছিস কেন? আমাদের 4 মেয়ে কারো থেকে কেউ কম নয়। আমরা তাদের এভাবেই বড় করেছি। তারা সবাই নিজেকে সেভ করতে জানে। চুমকি হাসছে। তারপর তারা বেরিয়ে গেলেন, সবাইকে সতর্ক করতে যে শত্রুরা ভেতরে ঢুকে পড়েছে। হঠাৎ তারা থামলো। ফিরোজ মির্জা আর ভদ্রলোক দাঁড়িয়ে চুমকিকে বলেন, তুই যা, তবে সাবধানে। এই দিকটা আমরা সামলাচ্ছি, মনে হচ্ছে আরও লোক আছে। চুমকি মাথা নাড়ল। সে একটু এগিয়ে টের পেল কেউ আছে। দৌড়ে ঢুকে গেল লাবিবের রুমে আর হাতে তুলে দিল ফুলদানি, যা সন্দেহ করেছিল তাই। সাথে সাথেই দুজন ঢুকে গেল ঘরে। চুমকি ফুলদানি দিয়ে একজনের মাথায় আঘাত করলো। আরেকজন এগিয়ে এসে কিছু বোঝার আগে ডাইরেক্ট একটা লাথি মারল চুমকির পেটে। চুমকি মাগো বলে পিছিয়ে গেল। লোকটা একটা ফুলদানি তুলে চুমকির মাথায় মেরে দিল। পেটের ব্যথায় চুমকি কাত হয়ে গেল, তাই আক্রমণের মোকাবিলা করতে পারল না। এমন সময় লাবিব আসে, কারণ তার ফোনটা ঘরেই ছিল। কারো পায়ের শব্দ শুনেই লোকটা চুমকির কোলে থাকা মাহিনকে নিয়ে নিল। লাবিব ঘরে ঢুকে আঁতকে উঠল। চুমকিকে ওইভাবে দেখে চুমকি তখনও জ্ঞান হারেনি। লোকটার সাথে ধস্তাধস্তি করছিল। মাহিনকে নিয়ে যাওয়াই ওদের হাত থেকে বাঁচাতে। লাবিব সাথে সাথে নিজের পিছনে গুজে রাখা বন্দুক বের করলো আর চিৎকার করে বলল, কুত্তার বাচ্চা, রাখ আমার বাচ্চাকে, রাখ বলছি কুত্তার বাচ্চা, দে আমার কাছে দে, আমার বাচ্চাকে দে, নাইলে কিন্তু মেরে দেব,
কসম খোদার, শুধু তোকে না, পুরো বংশ ধ্বংস করে দেব। দে আমার বাচ্চাটাকে। লোকটা ভয় পেয়ে মাহিনের দিকে বন্দুক ঠেকিয়ে বলল। কান ফেল, নইলে এটাকে মেরে দিব। লাপিপ ঘাবড়ে গেল, হাত পা অবশ হয়ে আসছে। চিৎকার করে বলল, না না না, আমি ফেলে দিচ্ছি। এই দেখো দেখো, ফেলে দিয়েছি। দে আমার বাচ্চাকে। দে দে দে, দিয়ে দে। কিচ্ছু করবো না তোকে, দিয়ে দে আমার বাচ্চাকে। লোকটা আবার সাহস পেল, চুমকিকে একটা লাথি মেরে ফেলে দিল। লাপিপ চিৎকার করে উঠল। চুমকি আপু, লাবিব, আমার বাচ্চা, আমার মাহিনকে ওরা নিয়ে যাচ্ছে। লাবিব, আমার মাহিনকে। বলতে বলতেই চুমকি জ্ঞান হারালো। লাপিপ দৌড়ে যেতে চাইল, এমন সময় লোকটা বলল। খবরদার আমার সামনে আসবি না, আমার সাথে চল। লাপিপ কি করবে বুঝলো না, শুধু এতটুকুই বুঝলো মাহিন বিপদে। এখন তার একটা ভুল মানে মাহিনের জীবনের ঝুঁকি। তাই মন শক্ত করে ধীরে ধীরে এগোলো। পথে আস্তে করে অড্রপ থেকে একটা মিনিফোন বের করে কোনো মতে নিজের আন্ডারপ্যান্টে রেখে দিল। লোকটা ডাক দিল, আরেকজন এসে লাপিপের মাথায় বন্দুক ধরল। এগুলো লাপিপের কাছে কোনো ব্যাপার ছিল না। ছেলে একেই 12 থেকে 13 জনকে সামলাতে পারত, কিন্তু এখন ভয় মাহিনকে নিয়ে ওরা যদি কিছু করে ফেলে। তাই লাপিপও গেল তাদের সাথে। তবে যাবার আগে পা দিয়ে ফেলে দিল লাল রঙের একটা দল, আর পায়ের আঙ্গুল দিয়ে কয়েকটা চিহ্ন আঁকলো, যেন রাজ বুঝতে পারে ওর SMS। ওই লোকগুলো মাহিন আর লাপিপকে নিয়ে বাড়ির পেছন দিক দিয়ে বেরিয়ে গেল। অন্ধকার একটা ঘর, সেখানে চেয়ারে বাঁধা 2টা মেয়ে, চোখে ভয়, মনে আতঙ্ক। বাচ্চার আছায় এদিক ওদিক তাকাচ্ছে ওরা। হঠাৎ বন্ধ ঘরের দরজা খুলে গেল ক্যাট শব্দ করে। ভেতরে ঢুকে এলো 2 জন পুরুষ। একজনের পরনে কালো শার্ট, হাতাগুলো ভাঁজ করা কুনুই পর্যন্ত। ডান হাতে একটা ব্রেসলেট, বাম হাতে একটা খুব সুন্দর ঘড়ি। মুখে মায়াবী হাসি, ঘাড় সমান বাপি চুলগুলো সুন্দর করে গোছানো। পাশের জনের পরনে সাদা শার্ট, হাতা ভাঁজ করা, চোখে একটা চশমা। চুলগুলো ছোট তবে সুন্দর করে আঁচানো, মুখে বাঁকা হাসি, হাতে 2টো ছোট ছোট সুইয়ের মতো কিছু। মেয়েরা তাকাতেই সাদা শার্ট পরা ছেলেটা হাতের সুইটা ছুঁড়ে মারল। সুইটা গিয়ে লাগলো লাল টপস পরা মেয়েটার ঘাড়ে। সাথে সাথে সে ছটফট করতে লাগলো। একই কাজগুলো পাশের মেয়েটার। প্রেম সেটা দেখে হেসে ফেলল। হাসতে হাসতে মেয়ে দুটোর সামনে গিয়ে বলল, হ্যালো সিস্টার, হোয়াটসঅ্যাপ? প্রেম পাশে থাকা একটা চেয়ার টেনে বসলো। পাশে রাখা ঝুড়ি থেকে একটা কাঁচি হাতে তুলে নিল আর তা পুরো হাত জুড়ে ঘোরাতে লাগলো আঙ্গুলের সাহায্যে। আর সাদা শার্ট পরা তীব্র কুনাল নামের ছেলেটা হেলে দুলে গিয়ে একটা টেবিলের সামনে দাঁড়ালো। চোখে মোটা চশমা, হাতে গ্লাভস পরে একটা কাচের গ্লাসে লাল নীল হলুদ সবুজ রঙের কিছু তরল দিয়ে অদ্ভুত কিছু বানাচ্ছে। সে তার কাজে ভীষণ মনোযোগী। তীব্র আর প্রেম বেস্ট ফ্রেন্ড। আবার তাদের আরেকটা সম্পর্কও আছে, ওরা 2 জন কাজিন। ওই দিন শপিং মল থেকে প্রেমের লোকেরাই ওই মেয়ে দুটোকে তুলে এনেছিল। হঠাৎ প্রেম হাতে থাকা কাঁচিটা দিয়ে মানুষের জামা কাপড় যেমন করে কাটা হয় ঠিক তেমনভাবে খ্যাসখ্যাস করে কাটতে লাগলো লাল টপস পরা মেয়েটার চামড়া। মেয়েটা চিৎকার করছে ব্যথায়। প্রেম পাশে রাখা টেবিলের দিকে তাকিয়ে হেসে উঠল। তারপর তীব্রর দিকে তাকিয়ে বলল, মেহুর স্পেশাল একটা মশলা থেরাপি আছে, জানিস ভাই? সে তো জানি, তবে নিজের চোখে দেখার খুব শখ। আমারও। সিস্টার, তুমি ভুল করেছ আমার মেহুকে কষ্ট দিয়ে। তোমার জন্য আমার মেহুর চোখে পানি এসেছে, আর সেটা আমাকে মৃত্যু সমাজ যন্ত্রণা দিয়েছে। এটা কি ঠিক করেছো বলো তো? ওর চোখে পানি ঝরবে বলে আমি রাজ শিকদারের কোনো ক্ষতি আজ পর্যন্ত করি নাই। আর তুই শালার বেটি, তুই কিনা রাজ শিকদারের দিকে নজর দিস কেন? দুনিয়াতে কি ছেলের অভাব পড়েছে? এই দুনিয়ার কোনো মেয়েকে আমি রাজ শিকদারের দিকে তাকাতে দেব না, কারণ সেটা আমার মেহুর পছন্দ না। আর আমার মেহু যা পছন্দ করে না সেটা আমি হতে দেব না, কখনোই না, নেভার। যেখানে কোনো মেয়ে রাজ শিকদারের দিকে তাকাইলে আমি তাকে উপড়ে দেই। আর তুই আমার মেহুকে বলিস তা সতীন হতে চাস? এত জ্বালা তোর যে বিবাহিত পুরুষের সাথে শুতে সতীন হতে চাস? বন্দির বাচ্চা, তোর সাহস দেখে আমি অবাক। তুই আমার মেহুর সাথে তর্ক করছিস? হাউ ডেয়ার ইউ! এই দুনিয়ার সব মেয়ের জন্য রাজ হারাম, আর রাজ শিকদারের দিকে তাকানোও হারাম। ওর দিকে তাকানো যাবে না। ও সবসময় আমার মেহুর। আমার মেহুর নিজস্ব জিনিসের দিকে আমি কারো নজর বরদাস্ত করি না। যে যে আমার মেহুর জিনিসে হাত বাড়াবে
সেই হাতগুলো আমি প্রেম কেটে কুচি কুচি করে কুত্তা দিয়ে খাবো। রাজকে চকলেট বয় বলিস তাই না? চল, আজ তোকে আমার মেহুর স্পেশাল মশলা থেরাপিটা দেখাই। ও সতীন হতে চাস, ওর খাতির যত্ন সম্পর্কে জানবি না তা তো হয় না। আজ তোকে মেহুর কিছু দিক দেখাবো। মেয়েটা চোখ বড় বড় করে তাকালো, ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাই কিন্তু পারল না। ওই সুইগুলোতে এক ধরনের কেমিক্যাল মেশানো ছিল যা শরীরকে অকেজো করে দেয় ভেতর থেকে। শরীরের সবগুলো হাড় ভেঙে গেলে যেমন ব্যথা হয় ঠিক তেমন ব্যথা হচ্ছে শরীরে। সাথে থাকা মেয়েটা অজ্ঞান হয়ে গেল যন্ত্রণায় টিকতে না পেরে। প্রেম এবার হাতে একটা গ্লাভস পরে নিল, তারপর পাশে থাকা একটা বক্স খুলো। বক্সের ভেতর সব ধরনের মশলা, হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, আরও কিছু। প্রেম এক একে সব মশলা নিল আর মেয়েটার গায়ে এমনভাবে লাগালো যেন মাংসকে ম্যারিনেট করছে। ঠিক তখনই পিয়াস হন্তদন্ত হয়ে কোনো প্রকার অনুমতি ছাড়াই ঘরে ঢুকলো। হঠাৎ কাউকে অনুমতি ছাড়া ঢুকতে দেখে প্রেম ও তীব্র দুজনেই বিরক্ত হয়ে তাকায়। পিয়াসকে দেখে ভুরকুচকে তাকায়। পিয়াসকে দেখে বোঝা যাচ্ছে ভয়ানক কিছু একটা হয়েছে, কারণ পিয়াস খুব শান্ত স্বভাবের মানুষ। বড় বড় বিপদও মাথা ঠান্ডা করে কাজ করার অভিজ্ঞতা আছে ওর। প্রেম কিছু বলতে যাবে তার আগেই পিয়াস বলে, আই অ্যাম সরি ভাই, অনুমতি ছাড়া আসার জন্য কিন্তু আমার কাছে উপায় ছিল না, তাই এভাবে চলে এসেছি। কি হয়েছে? পিয়াস তোকে এমন লাগছে কেন? পিয়াস এক পলক তীব্রর দিকে তাকিয়ে ঢুক গিলে মিনমিনিয়ে বলে, ভাই, একটা ব্লান্ডার হয়ে গেছে। পিয়াস আর চোখে একবার তীব্রর দিকে তাকায়, যে আগে থেকেই তার দিকে ভুরুকুচকে তাকিয়ে আছে। পিয়াস চোখ বন্ধ করে একদমই বলে, ভাই, মেহু ম্যামের ছেলেকে ওরা তুলে নিয়ে গেছে, আর তাকে রক্ষা করতে গিয়ে চুমকি ম্যাম আহত হয়েছে, এখন হাসপাতালে আছে। উনি প্রেগন্যান্ট, আর ওই কুত্তার বাচ্চারা তার পেটে আঘাত করেছে ভাই। কথাটা বলে শেষ হতে না হতেই তীব্র এসে পিয়াসের গলা ধরে বলে, পিয়াস মাথা নিচু করে চুপ করে আছে। সে জানতো এমন কিছু হবে। তীব্রর হাত পা কাঁপছে। প্রেম কিছুক্ষণ থমকে থাকে। কথাগুলো যেন মাথায় ঢুকছে না। রাজ থাকতেও এমনটা কি করে হতে পারে, এটা তো ভাবতে পারছে না প্রেম। প্রেমের সব রাগ গিয়ে পড়ছে রাজের উপর। ও থাকা সত্ত্বেও কি করে এমনটা হতে পারে। প্রেম নিজের চুলগুলো খামচে ধরে, ওদিকে তীব্র পাগলামি করছে। হঠাৎ প্রেম উঠে দাঁড়িয়ে গর্জে উঠে বলে, পিয়াস, তীব্র আর পিয়াসকে দুজনেই তাকায়। প্রেম বলে, লোক লাগা পিয়াস, বাচ্চার যেন কিছু না হয়। কিচ্ছু হবে না ভাই, বাচ্চা একা না, সাথে লাবিবকেও নিয়ে গেছে। প্রেম নিজের ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবে, তারপর তীব্রের কাছে যায়। তীব্র প্রেমকে ধরে কান্না করে দেয়। এই ভাই, ও কি বলেছে? আমার চুমকির কিছু হলে আমি বাঁচবো না ভাই। এমনিতেই তো আধমরা হয়ে বেঁচে আছি, শুধু ওর শখের জন্য আমি হাসতে হাসতে বিষ পান করেছি ভাই। আমি ওকে দূর থেকে একটু দেখতে পাই, এতেই তো আমি খুশি ভাই। ওর মুখের হাসির জন্য কত বিসর্জন দিয়েছি ভাই। এরপরও যদি ওর কিছু হয় আমি মরে যাব ভাই, মরে যাব। এ ভাই বল না, ও সব মিথ্যা বলেছে। আমার চুমকি ঠিক আছে তাই না ভাই, বল। একদম ঠিক আছে তাই না? আমার চুমকি কিছু হবে না ওর, আমি হতে দিব না। না না, দিব না কিছু হতে। প্রেম বুঝে ভাইয়ের মনের অবস্থা। ওরা দুজন যে একই পথের পথিক। প্রেম জোরে শ্বাস নিয়ে বলে, তীব্র ভাই আমার, নিজেকে সামলা। আমার কথা মন দিয়ে শোন। এখন ওদের শত্রুরা ঘিরে ধরবে, আমরা কাউকে বিশ্বাস করতে পারবো না। রিস্ক নেওয়া যাবে না। চুমকি হাসপাতালে, আমার মন বলছে আবারও আক্রমণ হবে। তুই হাসপাতালে যা ভাই, আমি এই দিকটা সামলে নেব। বুঝতে পারছিস আমি কি বলেছি? চুমকিকে সেফ রাখার দায়িত্ব তোর। তীব্র হঠাৎ থেমে যায়, কিছু না বলে বেরিয়ে যায়। প্রেম কিছু একটা ভাবে, বলে, পিয়াস, ওরা কোন দিকে গেছে? ভাই, আমাদের লোকেরা ওদের লুকিয়ে ফলো করেছে, হালুয়াঘাটের দিকে যাচ্ছে ভাই। হঠাৎ প্রেম উচ্চস্বরে হেসে ওঠে। এমন সময় প্রেমের হাসার ব্যাপারটা বোধগম্য হলো না। পিয়াস তবুও কিছু জিজ্ঞাসা করলো না, কারণ সে জানে প্রেম নিজেই সময় মতো বলবে। পিয়াসের কথাকে সত্যি করে প্রেম বলে উঠল, বুঝলি তো পিয়াস, ওর মরার চুলকানি উঠে গেছে রে। পিয়াস বাঁকা হাসে। প্রেম নিজের ফোনটা বের করে কাউকে একটা টেক্সট করে আর পিয়াসকে বলে, সবাইকে খবর দে, বের হব। আমরা আজ আল্লাহর রাস্তায় অনেকগুলো পশু কোরবানি করে ফিরব। রেডি হ সব। পিয়াস হেসে সাইজ জানিয়ে বেরিয়ে যায়।
প্রেম কপালে আশার চুলগুলোকে ঠেলে দিয়ে পিছনে আর কপালে 2 আঙ্গুল দিয়ে চুলকাতে চুলকাতে বলে, তোর জন্য খুব কষ্ট হচ্ছে রে শালা। তোর কপালে যে কি নাচছে রে, ভাবতেই পারছি না। তোর মৃত্যুটা হবে অতিশয় ভয়ঙ্কর। এতটাই ভয়ানক মৃত্যু হবে তোর, যতটা ভয়ানক মৃত্যু এখন পর্যন্ত কারো হয়নি। আমি যদি খুব ভুল না হয়, তবে সেই ভয়ানক মৃত্যুটা তোকে দেবে আমার মেহ। কথা দিচ্ছি, তোর শরীরে এক বিন্দু রক্ত আমি রাখবো না রে। তোর কলিজাখানা আমি বিভৎসভাবে টেনে বের করব। আমার বাচ্চাকে অপহরণ করার কথা যে মস্তিষ্কে এসেছে, আমি তা ধ্বংস করে দেব। যে কলিজার জোরে তুই এত কিছু করছিস, সে কলিজাখানা আমি শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। আমার বাচ্চা প্রেম নেওয়াজের কলিজায় হাত দিয়েছিস, মূল্য চুকাতে হবে তোকে। হ্যাঁ, ওটা আমার বাচ্চা, আমার ছোট পরীর বাচ্চা। ওরা আমার মিহুর বাচ্চা। আমি না হয়ে ওদের জন্মদাতা, তাতে কি? তবুও তারা আমার সন্তান, আমার মেহুর সন্তান। ওদের ক্ষতি করা তো দূর, সেই কথা যে চিন্তা করবে, সেই চিন্তা করা মাথা আমি প্রেম তার দেহ থেকে রাখবো না। বিয়ে বাড়িটা এখন যেন শ্রাদ্ধ বাড়িতে পরিণত হয়েছে। হাসি মজা দুষ্টামিতে মেতে থাকা মানুষগুলো কেমন নিঃশব্দ নিথর হয়ে আছে। ঠিক যেমন ঝড় আসার আগে চারিদিক স্তব্ধ হয়ে যায়, নিঃশব্দ চুপচাপ হয়ে যায় ধরণী, তেমনি এদের মৌনতা যেন কোনো ঝড় আসার পূর্বাভাস। ফিরোজ মির্জা ও মেহরিনদের পাপা নামক লোকটি যখন তাদের আশেপাশে থাকা শত্রুদের পরপরে পাঠিয়ে নিচের দিকে আসছিল, ঠিক তখনই তারা দেখতে পায় লাবিবের রুমে চুমকি অজ্ঞান হয়ে পড়ে আছে। পাপা নামক লোকটি দৌড়ে গিয়ে চুমকিকে ধরে। ফিরোজ মির্জাকে নিজেকে সামলে দৌড়ে সবাইকে ডেকে আনে। চুমকিকে রক্তাক্ত অবস্থায় দেখে সবাই যেন থমকে গিয়েছিল। হাসপাতালের করিডোরে সবাই অবস্থান করছে। রাজ, রিদ, আরশ, রাকিব সবাই দাঁড়িয়ে আছে পাথরের মতো। জীবন একটা চেয়ারে বসে ল্যাপটপে কিছু একটা করছে। শান্ত একটু দূরে বসে আছে, দেওয়ালে মাথা ঠেকিয়ে তার চোখ দিয়ে নীরবে অশ্রু বর্ষণ হচ্ছে। ভালোবাসার মানুষকে এভাবে দেখে ছেলেটা একদম ভেঙে পড়েছে। অল্প দূরে দাঁড়িয়ে কান্না করছে মালিয়া মির্জা। ফাইজা চৌধুরী তাকে সামলাচ্ছে যতটা সম্ভব, বুঝতে চেষ্টা করছে। বুঝালে কি মায়ের মন কি আর তা মানে? যতই চুমকিকে পেটে না ধরুক, রক্তের সম্পর্ক না থাকুক, তবুও যে তিনি চুমকিকে ভালোবাসেন নিজের মেয়ের মতোই। রক্তের সম্পর্ক না থাকলেই কি তাদের যে আত্মার সম্পর্ক। রূপা বেগম একটু দূরে মাহিমকে কোলে নিয়ে বসে আছে, তার চোখ মুখ শক্ত। মেহরিন কোনো কথা বলছে না, কেমন জানি থম মেরে গিয়েছে। এটা নিয়ে সবাই চিন্তিত। একদিকে সন্তান, অন্যদিকে প্রাণপ্রিয় বান্ধবী। এমন সময় তার যেমন রিয়াক্ট করা উচিত তা সে করছে না। এমন করলে যদি ওর কিছু হয়ে যায়, তাই মেহরিনকে কথা বলতে চেষ্টা করছে রাইহে আর আরফা। ওদিকে মেহবুবা কান্না করছে আর তাকে সামলাচ্ছে লামিয়া। একদিকে বড় মনের মতো চুমকি, বোনের ছেলে, আবার ভালোবাসার মানুষ, সবাই বিপদে। মেয়ের একটু দূরে ফোনে কারোর সাথে কথা বলছে। ফিরোজ মির্জা ও মেহরিনের পাপা ইব্রাহিম হাওলাদার মিহান ও ফোনে কারোর সাথে কথা বলছে। ইব্রাহিম হাওলাদার তিনি হলেন ফিরোজ মির্জার একমাত্র প্রিয় বন্ধু। তার সাথে একমাত্র শালা মানে মালিহা মির্জার ভাই। ইব্রাহিম হাওলাদারের স্ত্রী তমা হাওলাদারের মা হওয়ার ক্ষমতা ছিল না। তমা হাওলাদার ও মালিহা মির্জা ছিলেন প্রিয় বান্ধবী, তাই ফিরোজ মির্জা ও মালিহা মির্জা নিজেদের 2 রাজকন্যা থেকে একজনকে দিয়ে দেন। সেই থেকেই ইব্রাহিম হাওলাদার হয়ে ওঠেন সবার পাপা। শুধু মেহের নয়, মেহরিন, চুমকি, মেহের, মাহির ও মেহবুবা সবাইকে তিনি বাবার মতোই ভালোবেসেছেন। সবাইকে পড়াশোনার পাশাপাশি নিজেদের রক্ষা করার কৌশলও শিখিয়েছেন। ইব্রাহিম হাওলাদার ভাবছেন চুমকির সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। ভাবতেই চোখগুলো ভিজে উঠল। এমন সময় দরজা খোলার আওয়াজ হলো। সবাই দৌড়ে আসে ডক্টরের কাছে। মেরিন সোজা এগিয়ে যায় আর শক্ত গলায় জিজ্ঞেস করে, ডাক্তার, চুমকি কেমন আছে? ডাক্তারটি আর কেউ নয়, তীব্র। তীব্রের মুখে মাস্ক না পরলে হয়তো মেহরিন চিনে ফেলত। তীব্র কিছুক্ষণ মেহরিনের দিকে তাকিয়ে থেকে বলে, আপনারা শান্ত হন, পেশেন্ট ঠিক আছে, তবে মাথায় আঘাত লাগায় অনেক রক্ত ঝরেছে, তাই শরীর দুর্বল। প্রপার রেস্ট নিলে কদিনই ঠিক হয়ে যাবে। সম্ভবত ওর পেটে আঘাত করা হয়েছে। এমন কথা শুনে সবাই আতকে ওঠে। শান্ত দৌড়ে এসে বলে, ডক্টর, আমার ওয়াইফ ঠিক আছে তো? আমার বাচ্চা ঠিক আছে? ওদের কিছু হবে না তো ডক্টর? তীব্র মলিন হাসে মনে মনে বলে,
আমি থাকতে ওর কিছু হতে দেব ভাবলি কি করে? এরপর শান্তর দিকে ফিরে দুই দিকে হাত নেড়ে বলে, কুল ম্যান, কিছু হয়নি, তবে ওর ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে এমনটা যেন আর না হয়, তা অবশ্যই খেয়াল রাখবেন। জানেন তো এ সময় কতটা সতর্ক থাকতে হয়। আল্লাহর রহমতে পেশেন্ট একদম ঠিক আছে। সবার মনের উপর থেকে যেন বড় একটি পাথর নেমে যায়। কাউকে কিছু না বলে মেহরিন সোজা ঢুকে যায় চুমকির কেবিনে। আস্তে ধীরে পাশে গিয়ে বসে। আকাশি রঙের হাসপাতালে পোশাক পর, মাথায় ব্যান্ডেজ, বাঁ হাতে ক্যানোলা। চুমকিকে এমন অবস্থায় দেখে মেহরিনের ভেতরটা মুচড়ে উঠল, চোখে হানা দেয় অশ্রুরা। মেহরিন ডান পাশের টুলটায় বসে চুমকির হাতটা তুলে চুমু খায়, চোখ বন্ধ করে নীরবে চোখের পানি ফেলে। চুমকি চোখ মেলে তাকিয়ে মেহরিনকে দেখে একটু হাসে, আবার পরক্ষণেই চিন্তিত হয়ে বলে, তুই এখনো এখানে কেন মেহু? বলেই অস্থির হয়ে ওঠে। মেহরিন চুমকির পাশে আসে, আবার একটু এগিয়ে গিয়ে বলে, শান্ত হ চুমকি। মেহু, আমার মাহিন, আমার বাচ্চা, আমার মাহিনকে ওরা আমার চোখের সামনে দিয়ে নিয়ে গেল মেহু। আমি কিচ্ছু করতে পারিনি মেহু, আমার মাহিন। এতটুকু বলেই কান্না করে দেয় চুমকি। মেহরিন উঠে চুমকির মাথা নিজের বুকে নেয়, একটি চুমু খেয়ে বলে, চুপ চুপ কর, তোর বাচ্চার কিচ্ছু হবে না। তুই ভুলে যাচ্ছিস কেন তোর বাচ্চাদের মা জননী যে দুজন। আল্লাহ ব্যতীত কারোর বাপের সাধ্য নেই যে আমাদের সন্তানের ক্ষতি করবে। চুমকি কান্না থামিয়ে মেহরিনের দিকে তাকায়। মেহরিন হাসে, চুমকি দু চোখ মুছিয়ে দেয় আর বলে, মাহিম আর মাহিন বড় হয়ে জানবে ওদের মামুনি চিচকাদুনে। চুমকি হঠাৎ মেহরিনের হাতটা নিজের মাথায় নিয়ে বলে, আমাকে কথা দে, ওদের তুই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মৃত্যু দিবি। এমন ভাবে ওদের শাস্তি নিবি যেন পশু পাখিও ওদের দেখে মুখ ফিরিয়ে নেয়। মেহরিন হাসে, মাথা নাড়ে। হঠাৎ চুমকি বাঁকা হাসে, বলে, জানিস তো মেহু, একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। মেহরিন হাসে, মাথা নাড়ে। মেহরিন চুমকিকে বুঝিয়ে শুনিয়ে বের হয়। বের হতেই হাসি হাসি মুখটা কঠোর হয়ে ওঠে। এতক্ষণ আটকে ছিল শুধু প্রাণপ্রিয় বান্ধবীর জন্য। যতটা নিজের সন্তানকে ভালোবাসে ততটাই প্রাণপ্রিয় বান্ধবীকে। যে বন্ধুরূপী বোন তার সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের কথা, নিজের অনাগত সন্তানের কথা ভাবিনি, তাকে এমন অবস্থায় ফেলে কি করে চলে যাবে মেহরিন? মেহরিন নিজেকে শান্ত রেখেছে শুধু পরিবারের কথা ভেবে। ওর ভেতরে কি হচ্ছে তা কেউ জানে না। একজন সন্তানকে অপহরণ করার পর একজন মায়ের উপর দিয়ে যে কি যায় তা শুধু ভুক্তভোগীরাই জানে। তার উপর সে আবার দুধের বাচ্চা। মেহরিনকে বের হতে দেখে সবাই ওকে ঘিরে ধরে। মেহরিন শান্তর দিকে তাকিয়ে বলে, দেখা করো আসতে। শান্ত ঢুকে চুমকির কেবিনে। মেহরিন সোজা রাজের কাছে যায়, রাজের কলার ধরে বলে, আপনার এত লোক থেকে কী লাভ যদি নিজের সন্তান নিজের পরিবারকে নিরাপত্তা না দিতে পারেন? রাজ কিছুই বলে না, শুধু তাকিয়ে থাকে মেহরিনের চোখের দিকে। মাফিয়া গ্যাংস্টার জানার পরেও আপনাকে বিয়ে করেছি। জানি আপনার শত্রুর অভাব নেই, তাও বিয়ে করেছি আপনাকে কারণ আমি জানতাম আপনি নিজ পরিবারকে নিরাপত্তা দিতে পারবেন। আপনার এত ক্ষমতা, এত লোক থাকার পরেও, তার থেকেও বড় কথা, আপনি থাকা অবস্থায় নিজের বাড়ি থেকে আমার সন্তানকে কি করে শত্রুরা নিয়ে যায়? এত পাওয়ার, এত ক্ষমতা দিয়ে কি লাভ জানতে চাই আমি। রাজ মেহরিনের মাথাটা নিজের বুকে চেপে ধরে। মেহরিন চোখ বুজে নিজেকে শান্ত করে। রাজ শুধু বলে, কি চাও? মেহরিন যেন ওই কথার জন্য অপেক্ষা করছিল। মেহরিন সোজা হয়ে দাঁড়ায়, রাজের চোখে চোখ রেখে বলে, আমার ওকে চাই, ওর প্রতিটি বডি পার্ট আমার চাই। কবি সাহেব যে মাথা দিয়ে ওই জানোয়ারের বাচ্চা চিন্তা করেছে আমার সন্তানকে আমার থেকে আলাদা করার, সেই মাথাটাই আমি ততক্ষণ হাতুড়ি চালাবো যতক্ষণ ওর মাথার খুলিগুলো গুঁড়ো না হয়। ওর মগজ যতক্ষণ না পর্যন্ত বের হয় আমার হাত থামবে না। যেই মুখে অর্ডার দিয়েছিল আমার ভাই আমার সন্তানকে নিয়ে যেতে, সেই মুখ আমি থেতলে দিব। যে চোখে আমার পরিবারের দিকে তাকিয়েছিল সেই চোখগুলো আমি নিজ হাতে উপড়াবো। যে হাত আমার পরিবারের ক্ষতির জন্য বাড়িয়েছিল তা আমি কেটে কুচি কুচি করব। শেষে কথাটা দাঁতে দাঁত চেপে বলে মেহরিন। হঠাৎ বাঁকে হেসে আবারও বলে ওঠে, ওর কলিজাখানায় আমি মেহরিন শিকদার আগুন লাগাবো কবি সাহেব। ওজন করতে হবে তো কলিজাখানা কত কেজি, কত বড় কলিজা তার যে সে আমার মেহরিন শিকদারের পরিবারের ক্ষতি করতে চায়। ওর নৃশংস মৃত্যুর সাক্ষী আমি আপনাদের বানাতে চাই। এতটাই নির্মম নৃশংসভাবে ও মরবে যেমন মৃত্যুর কথা কখনো পর্যন্ত কেউ দেখতেছে
আর না শুনেছে। মেহরিনের কথাটা শুনে সবার মুখে খেলে গেল দুর্লভ পাকা হাসি। এই হাসির অর্থ যারা বুঝবে তারা নিজের জীবনে পালাতো এক্ষুনি। রাজ গম্ভীর গলায় বলল, এখন বের হব। তুই যা বলেছিলি ঠিক তাই রাস, ওরা ওদিকে যাচ্ছে। রাজ হাসলো, কিছু বলবে তার আগে মেহের বলে উঠল, যেতে দাও যেতে দাও, ওরা ভাবতেই পারছে না কি হতে চলেছে ওদের সাথে। প্ল্যান করলো ওরা, সব ছক কষলো ওরা, তবে শেষ ছক্কা আমরাই মারবো, নিশ্চিন্ত থাকো। মেহেরের কথায় সবাই মাথা নাড়ল। এমন সময় শান্ত এসে জানালো চুমকি সবাইরে ডাকছে। বিলম্ব না করে সবাই চুমকির কাছে গেল। সবাইকে দেখে চুমকি মুখটা কঠিন করে বলল, তোমাদের কাছে আমার কিছু চাওয়ার আছে। আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও। আর যারা নোংরা হাতে আমার সন্তানকে ছুঁয়েছিস, হাত যেন আর তাদের দেহে না থাকে। সবাই চুমকিকে আশ্বস্ত করলো তারা চুমকির কথা রাখবে। চুমকি কেবিন থেকে বের হতে রাজ কল দিল স্যাপিকে। শুধু একটা কথাই বলল, 5 মিনিটে সব রেডি চাই, বের হব। ওপাশ থেকে কি বলে শোনা গেল না। সবার মুখের অভিব্যক্তি এখন এক রাগ, জেদ আর কাউকে পরপারে পাঠানোর তীব্র বাসনা। সবার মনে একটাই কথা, সে জানোয়ারের নির্মম মৃত্যু। রাজ তাদের প্ল্যান বোঝাচ্ছিল। এমন সময় রূপা বেগম এগিয়ে এলো, তার কোলে মাহিম। সবাই তাকালো রূপা বেগমের দিকে। সবার উৎসুক দৃষ্টি উপেক্ষা করে তিনি গম্ভীর আর তেজ মেশানো গলায় বললেন, ওর অস্তিত্ব পৃথিবী থেকে মুছে দাও। যার জন্য বিয়ে বাড়ির আনন্দে ভাটা পড়েছে, আমাদের সাময়িক আনন্দে যে কেড়ে নিয়েছে, তার জীবনের সকল আনন্দ কেড়ে নাও তোমরা। তার বংশ নির্বংশ করে দাও। ওর অস্তিত্ব যেন পৃথিবীর কোনো প্রান্তে না থাকে। তাকে বুঝিয়ে দাও, সবাই স্রোতে ভাসলেও আমার ছেলে ও বৌমারা নিজেদের রাগ, জেদ, বুদ্ধিমত্তা ও ক্ষমতা দিয়ে স্রোত তৈরি করে। আমি আমার ছেলেদের এমনভাবেই গড়ে তুলেছি যে বন্ধুর জন্য জীবন দিতে ও শত্রুর বংশ নির্বংশ করতে তারা পিছপা হবে না। আমার ছেলেদের নাম শুনলে যেখানে ভয়ে মানুষ ততস্থ থাকে, সেখানে আমার নাতি আমার ছেলেদেরকে তুলে দেওয়া দুঃসাহস যে দেখিয়েছে, তাকে তোমরা নিজ দায়িত্বে তার শেষ পরিণতি দেখিয়ে আসবে। অল দ্য বেস্ট। হয় ওই জানোয়ারগুলোর বাচ্চাকে তার শেষ সীমানা বুঝিয়ে আমার ছেলে নাতিকে নিয়ে ফিরবে, নইলে সেখানে শহীদ হয়ে প্রাণ দেবে। জীবন নিয়ে পালিয়ে আসা যদিও আমি শেখাইনি, তবুও বলবো, হয় মরবে না হয় মারবে। যাই করবে বীরের মতো করবে, কাপুরুষের মতো পালিয়ে আসবে না। তোমার কি মনে হয় মামুনি? কতটা বিশ্বাস থাকলে একজন মা এই কথা বলতে পারে তা আশা করি বুঝিয়ে বলতে হবে না। ওর কলিজা যতটুকু হোক তা আমি নিজের চোখের সামনে দেখতে চাই। আমার বাড়ি থেকে আমার নাতি আমার ছেলেকে তুলে নেওয়ার প্রাপ্য উপহারখানা বুঝিয়ে দিয়ে আসবে। হঠাৎ নতুন পানি পাইলে মাছ একটু বেশিই লাফায় মামুনি। তবে চিন্তা করো না, মাছকে পানি থেকে তুলে গরম তেলে ভেজে একদম ফিশ ফ্রাই করে সবাই মিলে মজা করে খেয়েই ফিরবো। রাজের কথায় রূপা বেগম হাসলেন সামান্য। এরপর মেহরিনের কাছে গিয়ে দাঁড়ালেন। মেহরিন রূপা বেগমের চোখে চোখ রাখলো। রূপা বেগম শান্ত কণ্ঠে বললেন, আমরা দুজনই মা, আমাদের দুজনের সন্তানকেই কোনো এক নরপশু নিয়ে গেছে। আমি আশা রাখি একজন মা হিসেবে পাশে আমার তরফ থেকেও তুমি কিছু উপহার দিবে তাকে। মেহরিনের ঠোঁটে খেলে গেল রহস্যজনক হাসি। মামুনি, সে হয়তো জানে না আমরা বিপদকে ভয় করি না, কারণ আমরা নিজেরাই বিপদ। মহিমকে আমরা সেভ রাখবো, চিন্তা করো না। যাও নিজের কাজ শেষ করে সহি সালামতে ফিরে আসো আমার বুকে। অল দ্য বেস্ট বৌমা। মামুনি তোমাদের বিজয়ের অপেক্ষায় থাকবে। মেহরিন মাহিমকে কোলে নিল, পাশে কেবিনে গিয়ে খাওয়ালো, তারপর রূপা বেগমের হাতে দিয়ে দিল। এখন ওরা বের হবে। সবাই যাচ্ছে না, যাচ্ছে শুধু রাজ, মেহরিন, মেহের, হৃদ, আরশ, লামিয়া, রাকিব, মেহবুবা, জীবন। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল ওরা প্রথমে এলো একটা ফাঁকা মাঠে। সেখানে সারি বেঁধে দাঁড়ালো 11টা হেলিকপ্টার। সবে যার যার মতো উঠে গেল। এক একটা হেলিকপ্টারে আকাশপথে রওনা দিল যুদ্ধের দামামা বাজিয়ে। এই যুদ্ধ এক মায়ে তার সন্তানকে ফিরে পাওয়ার যুদ্ধ, পাপীকে শাস্তি দেওয়ার যুদ্ধ। এই যুদ্ধ এক বাবার যুদ্ধ, এক ভাইয়ের যুদ্ধ, এক বোনের যুদ্ধ, এক স্ত্রীর যুদ্ধ। প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মধ্যেই হেলিকপ্টারগুলো একে একে থামলো বিশাল খোলা মাঠে। সবাই এক একে নেমে এলো। হেলিকপ্টারের পাখা তখনও ঘুরছে।
ধুলোবালিতে চারিদিক ঢেকে গেছে। একসাথে থেমে যায় হেলিকপ্টারগুলোর পাখা। আস্তে আস্তে ধুলো সরে গিয়ে সব স্পষ্ট হলো সকলের মুখ। সবার পরনে একই পোশাক, সবাই কালো পোশাকে আবৃত। সবাই এগিয়ে গেল। তাদের একটু সামনে সারি বেঁধে দাঁড়িয়ে আছে শখানেক বাইক। সবাই এগিয়ে যায় বাইকের পাশে। ওরা যেতে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে প্রায় 80 থেকে 85 জন ছেলে। ওদের পরনে কালো পোশাক, সবাই মাথায় হেলমেট। আজকে রাজকে দেখে সবাই হেসে উঠল। রাজও হেসে ওঠে। সবাই বাইকে ওঠে। যে কেউ দেখলেই ভাববে কোনো রেস চলছে। বাইকে তীব্র শব্দ তুলে এগিয়ে চলে সবাই নিজেদের গন্তব্যে। পাক্কা 45 মিনিট বাইক চালিয়ে সবাই এসে পৌঁছালো নিজেদের গন্তব্যে, এক বিশাল অরণ্য যেখানে হাজার হাজার পর্যটক ঘুরছে। এতগুলা বাইক একসাথে দেখে আশেপাশের সবাই তাকিয়ে আছে রাজেদের দিকে। হয়তো বুঝতে চাইছে তারা কারা। এক একে সবাই মাথার হেলমেট খুলে ফেল। সবার মুখে লেপ্টে আছে বাঁকা হাসি। ঠিক তখনই এক লোক এগিয়ে এলো, পরনে রাজেদের মতো কালো পোশাক। সামনে এসে দাঁড়ালো লোকটা। হেলমেট খুলতেই সবার হাসি গাঢ় হলো। লোকটা রাজের কাঁধে হাত রেখে বলে উঠল, বুঝলি ভাইয়া, অনেক দিন কোনো নরপিশাচের মৃত্যু দেখি না তাদের তার তাজা রক্ত। হুচু মারতে মারতে আমার হাত, আমার শরীর সবই দুর্গন্ধময় হয়ে গেছে। নরপিশাচের টাটকা রক্তের আবার হাত রঞ্জিত করতে চাই ভাইয়া। রাজসহ সবাই হেসে উঠল। হঠাৎ লামিয়া হাসতে হাসতে বলে উঠল, উফ শিহাব ব্রো, তোমার সেই ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। সময় আর সুযোগের অপেক্ষা মাত্র। জানো তো, মামুর দেওয়া এত এত প্রশিক্ষণ আমি কোনোদিন কাজে লাগাতে পারিনি। হয়তো আজ তোমার সঙ্গে আমিও সুযোগ পাবো। অবশ্যই। এখানে সময় নষ্ট করা উচিত নয়, চলো। হৃদের কথায় সবাই তার দিকে তাকালো। তা দেখে হৃদ আবারও বলে, তোরা বুঝতে পারছিস মাহির, ওদের কাছে ছোট্ট শিশু, মা থেকে কত দূরে, কত ঘন্টা যাবত। হৃদের কথায় মেহরিনের ভেতরটা মুচড়ে উঠল। যতই শক্ত থাকার চেষ্টা করুক, মায়ের মন তো। রাজি হৃদের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, মাহিন একদম ফিট অ্যান্ড ফাইন আছে। আমি যদি খুব ভুল না হই তবে সে এখন এক নারীর কাছে আছে যিনি তাকে মায়ের মতো আগলে রেখেছেন। তোর কি মনে হয় রাজ শিকদার এত কাঁচা খেলোয়াড়? আমার সন্তানকে অনিশ্চিত কোনো জায়গায় রাখার মতো ঝুঁকি আমি কখনোই নেব না। আমার সন্তানরা যেখানেই থাকুক তাদের এক চুল ক্ষতি করার সাধ্য আল্লাহ ব্যতীত কারণই। রাজের কথায় সবাই তাকালো তার দিকে। মেহরিন কিছু বলতে চাইল, কিন্তু রাজের চোখের গভীরতা দেখে আর কিছু বলল না। হয়তো নিজের প্রশ্নের উত্তর রাজের চোখেই পেয়ে গেছে। মেহরিনের মুখেও হাসি ফুটল, এক রহস্যময় হাসি। এদিকে সাব্বির নিজের ফোনটা রেখে বলল, রেডি। সবাই সামনে এগোতে নিজেদের গন্তব্য মাহিনা আর লাবিবকে উদ্ধার করতে। শত শত পশু আজ কুরবানি হবে, রঞ্জিত হবে ধরণী, কোনো রঙে নয় রক্তে। অন্যদিকে মহাসড়কে ঝড়ের গতিতে ছুটছে 11টা কালো মার্সিডিস। শত শত গাড়িকে পিছনে ফেলে ছুটছে তারা। দেখে মনে হচ্ছে কত তারা তাদের। সেই 11টা গাড়ির পেছনে একই তালে ছুটে আসছে 35টা ট্রাক, যাতে কমপক্ষে 170 জন মানুষ হবে। সবার হাতে রামদা, কুড়াল, ছুরি আর বন্দুক। সবার চোখে মুখে সব কিছু ধ্বংস করে দেওয়ার জ্বলন্ত স্পৃহা। গাড়িগুলো এসে থামলো জঙ্গলের এক বিশাল টিলার উপর। এক একে সবাই নামলো। প্রথম গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো প্রেম নেওয়াজ। তার চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরছে। গাড়ি থেকে নেমে সে একটা হেলিকপ্টার ধরলো। টিলার উপর উঠে দাঁড়িয়ে বাজ পাখির মতো চারপাশে চোখ ঘোরালো। হঠাৎ কিছু একটা দেখে হাসলো। হাতে ধরা সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষতে পিষতে বলল, এই সিগারেটের মতোই পিষে পিষে মারবো সবগুলাকে। প্রেম সবার দিকে একবার দেখে পিয়াসের দিকে তাকাই। পিয়াস একটা দূরবীন তুলে দিল প্রেমের হাতে। ভালো করে সব কিছু দেখে নিয়ে প্রেম বলল, সবাই ছড়িয়ে পড়, আমার অর্ডার না পাওয়া পর্যন্ত কেউ কিছু করবি না। সবাই মাথা নিয়ে নিজেদের কাজে লেগে পড়ল। সবার চোখে মুখে স্পষ্টত আগুন, দৃঢ়তা, সবের ভেতরে সব ধ্বংস করার প্রবল স্রোত। তবে ঠোঁটে একটিও শব্দ নেই, একদম নীরবতায় তারা ছড়িয়ে পড়ল চারিদিকে। ধরণীতে তখনও নেমে এসেছে কালো অন্ধকার। অন্ধকার হওয়ায় সাথে সাথে চারিদিক থেকে ভেসে আসে এক বিকট শব্দ। শব্দের তীব্রতা এত বেশি যে সবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সবাই কানে চেপে ধরে চিৎকার করছে,
অমন সময়ে এক গুলির শব্দ হয়, যা ওর বিকট আওয়াজ আর শব্দের কারণে ঢাকা পড়ে গেল। সেই গুলিতে একজন ঠাস করে পড়ে গেল, আর সেখানে খুব সাবধানে অন্য একজন বসে পড়ল। ভাবাটা এমন যেন এখানে কিছুই হয়নি। আস্তে আস্তে শব্দ কমে আসে, বিকট শব্দ থেমে গিয়ে সবাই একটু শ্বাস ফেলে স্বস্তি পাচ্ছে। সবাই আবার নিজেদের কাজে মন দেয়। রাজরা বসে আছে এক গর্তে, সবার কানে হেডফোন, যার কারণে ওই বিকট শব্দ তাদের কানে কোনো সমস্যা হয়নি। রাজ হঠাৎ ইশারা করতেই মেহরিন, মেহের, লামিয়া ও মেহবুবা বেরিয়ে যায় সামনের দিকে। একটু সামনে গিয়ে চার রমণী একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। কি ভয়ানক সুন্দর সেই হাসি! এই হাসি যে কারোর মনে ঝড় তুলতে সক্ষম, আবার শত্রুর কলিজায় কাঁপন ধরাতো। চার অতি সুন্দর রমণী ঠোঁটে হাসি রেখেই এগিয়ে যায় তাদের পরিকল্পনাকে বাস্তবে রূপান্তর করতে। রাকিব বলে উঠল, এটা কি ঠিক হলো? হাজার হলেও ওরা 4 জনই মেয়ে। রাকিবের কথাই উত্তর দিল হৃদ। তুই ওদের এখনো চিনতে পারিসনি, চিনলে এটা বলতি না। রাকিব আর কিছু বলে না, সবাই তাকাই ঘড়ির দিকে। সবার টাইম সেট করা 10 মিনিট। বিশাল এক বাংলোর সামনে এসে থামে তারা। চার রমণী উপরে তাকিয়ে হঠাৎই বিশাল দেওয়াল টপকে ভেতরে চলে যায়। কিছুটা দূর থেকে কয়েক জোড়া চোখ তা দেখে বাঁকা হাসে। দেওয়াল টপকে ভেতরে ঢুকতেই দেখা গেল যেদিকে ঢুকছে সেদিকে কেউ নেই। তার আবার একে অপরের দিকে তাকায়, অবাক হয়ে ভেবেছে এখানে কেউ না কেউ থাকবে। মেয়ের ইশারায় বোঝালো সব ঠিক আছে। তারপর অবাক হওয়ার ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলে বাঁকা হাসি দিল, সামনে এগোতে লাগলো। ওদিকে টিলার উপর প্রেম ঠোঁট কামড়ে হাসে, মনে মনে বলে, তোমার বিপদ হতে পারে এমন কিছু কি আমি হতে দিতে পারি? আমি যে তোমায় চিনি প্রিয়তমা, তোমার যাওয়া দেখেই বুঝেছিলাম এমনটাই হবে, তাই তো আগে থেকে সব সরিয়ে দিয়েছি। আমার দেহে প্রাণ থাকা পর্যন্ত কোনো বিপদ তোমায় বা তোমার পরিবারকে ছুঁতে পারবে না। ওদিকে মেয়ের একটা টেক্সট পাঠালো। সে SMS দেখে রাজ সামান্য উপরে তাকিয়ে হাসে। সবাই একটু অবাক হলো। রাজ হাসলো, হয়তো সে আগে জানতো রাজ কাউকে একটা টেক্সট করলো। তারপর বলল, আর মাত্র 5 মিনিট, সবাই রেডি হও। ওদিকে প্রেম সবাইকে একবার দেখে পিয়াসের দিকে তাকায়। পিয়াস শেষে মাথা নাড়ল। মেহরিনটা খুব সতর্কতার সঙ্গে সামনে এগোলো। কারো পায়ের শব্দ শুনে সবাই লুকিয়ে যায়। দুটি ছেলে এসে দাঁড়ায়, এদিক সেদিক তাকায়, হাতে বর্ষার মতো অস্ত্র, মুখ ঢাকা। দুই পাশে থাকে মেহরিন ও মেহের। হঠাৎ ঝাঁপিয়ে পড়ে দুজনের উপর। হঠাৎ তাদের সামনে আসে লোক দুটো ঘাবড়ে যায়, কিন্তু কিছু বলার বা করার সুযোগ না দিয়ে মেহরিন ও মেহের দুজনে মাথা ধরে জোরে ঘুরিয়ে দেয়। ফলে তারা পড়ে যেতে চাইলে তার আগে লামিয়া আর মেহবুবা এসে ধরে ফেলে, টেনে বাম দিকে নিয়ে ফেলে দেয়। আশেপাশে তাকিয়ে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দেয় দুজনকে। মেহের ডেকে ওঠে জীবনকে, ওপাশ থেকে জীবন সাড়া দেয়। জীবন মেহের জন্য অপেক্ষা করছিল। সে বলতে শুরু করে, মেহের, তুমি যেদিকে এসো তার বাম পাশের দিকটায় যাও। সেখানে 3টা রুম পাশাপাশি, একদম শেষ রুমটায় যাবে, সেখানেই লাবিব আছে। মেহের ওকে বলি ওদের দিকে তাকাই। মেহের কোনো কথা না বলে ইশারাই বোঝায়। সবাই সতর্কতার সাথে এগিয়ে যায়। সবার আগে লাবিবকে উদ্ধার করতে হবে, কারণ তারা সবাই জানে মাহিন সুরক্ষিত। লাবিবকে ছাড়াতে পারলেই খেলা পুরোটা ওদের হাতে। প্ল্যান মাফিক সব হচ্ছে। ওরা একটু সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ আবার কারোর পায়ের শব্দে লুকিয়ে পড়ে। একটা মেয়ে এসে থামে। লামিয়া তেড়ে যেতে চায়, কিন্তু মেয়েটার কথাই থেমে যায়। ম্যাম, আপনারা আমার সঙ্গে আসুন। আই নো আপনারা 4 জন এখানেই আছেন। খুব ধীরে ধীরে বলল মেয়েটি। ওদিকে মেহরিন, মেহের, লামিয়া ও মেহবুবা একে অপরের দিকে তাকালো। হঠাৎ লামিয়া বলে উঠল, সেই কোড? কোডের কথা জিজ্ঞেস করার একটাই কারণ, রাজ বলেছিল কেউ যদি বলে তাদের লোক, তখন যেন কোড চাই, কিন্তু কোড বলতে পারে তবে সেই তাদের লোক। মেয়েটি হেসে এদিক ওদিক তাকিয়ে বলল, RS009। লামিয়া হাসলো। লামিয়ার হাসিতে মেহরিন ও মেহের যা বোঝার বুঝে গেল। রাজ কেন ওদের ভেতরে ঢুকতে দিতে মানা করেনি, সে উত্তর যেন পেয়ে গেল সবাই। মেহরিন বেরোতে গেলে হঠাৎ মেয়েটি মাথা নেড়ে না করে উল্টো ঘুরে দাঁড়ালো। ঠিক তখনই মেয়েটির কাছে এগিয়ে এলো দুটি ছেলে। মেঘা, তুমি এখানে কেন? একজন জিজ্ঞেস করলো। মেঘা নামের মেয়েটি মুখ শক্ত করে উত্তর দিল, I am not obliged to answer you. Go about your business. ছেলেগুলো রাগের চোখে একবার মেঘার দিকে তাকালো, তারপর চলে গেল।
ছেলেগুলো যেতেই মেঘা ইশারায় মেহরিনদের বের হতে বলল। ওদের নিয়ে এসে সোজা চলে গেল লাবিবকে যেখানে আটকে রাখা হয়েছে সেদিকে। ভেতরে ঢোকার আগে মেঘা এদিক ওদিক তাকিয়ে মেহরিনকে বলল, ম্যাম, ভেতরে একটা সিসিটিভি আছে। কথাটা শুনে মেহবুবা, লামিয়া আর মেহরিন মেহেরের দিকে তাকালো। মেহের বাঁকা হেসে মেঘাকে বলল, কোথায় বলতে পারো? একদম ঘরের বাদিক, জানালার ঠিক ডান পাশে ফুলের টব। মেহের হেসে পা একটু উঁচু করলো। একটা সাইলেন্সার লাগানো ছোট পিস্তল বের করলো। দরজা না খুলেই ফাঁকা জায়গায় তাকালো। এরপর এক চোখ বুজে তাকালো, নিশানা লাগালো আর গুলি চালালো। সাথে সাথেই ফুলের টবটা ভেঙে গেল। সানপ্রুফ হওয়ায় কোনো সমস্যা হলো না, কিন্তু ভেতরে থাকা 3 জন লোক হকচকি উঠে এদিক ওদিক ছুটলো। একজন বেরোতে চাইল, তার আগে মেহরিনরা ঘরে ঢুকে দরজা আটকে দিল। 5 জন ঝাঁপিয়ে পড়ল ওই 3 জনের উপর। আশেপাশে তাকালো, কিন্তু কই ল্যাবকে তো দেখা যাচ্ছে না। সবাই মেঘার দিকে তাকালো। মেঘা চোখের ইশারায় সাথে সাথে যেতে বলল। মেঘে গিয়ে একটা সুইচ টিপতেই একটা দরজা উল্টো দিকে ঘুরে গেল। সেখানে হাত পা দরজার সাথে বাঁধা অবস্থায় পড়ে আছে লাবিব। সারা শরীরে রক্ত, এখনও নাকের ডগা বেয়ে রক্ত পড়ছে। মেহরিনের বুকের ভেতরটা কেঁপে উঠল। মেহবুবা দৌড়ে গিয়ে লাবিবের মুখে নিচের হাত রাখলো। সারা মুখে হাত বুলিয়ে কান্না করতে লাগলো। লামিয়াও দৌড়ে গিয়ে ব্রো বলে ডেকে উঠল। ওদের ডাকে লাবিব চোখ মেলে তাকালো। মেয়ের হাত মুঠো করে ফেলল, চোখগুলো রাগে জ্বালা করছে। মেহবুবাকে কাঁদতে দেখে লাবিব ঠোঁট কামড়ে হাসে। পরক্ষণেই বিরক্ত গলায় বলল, এই লেদা বাচ্চা, কাঁদছো কেন? তোমার কি জামাই মরেছে? না না না, তা তো হয়নি। কেমন কি? আমি তো ফিট অ্যান্ড ফাইন আছি। তাহলে লাবিবের সুস্থ স্বাভাবিক কথা শুনে সবাই অবাক হলো। মেহবুবা আবারও কেঁদে ফেল। মেহের ভুরু কুচকে বলল, আগে ওকে। লাবিব হেসে মাথা নাড়ল। মেরিন তীক্ষ্ণ চোখে তাকালো, তারপর বাঁকা হেসে উঠল। হয়তো আসল কাহিনী বুঝে গেছে। মেয়েরও বাঁকা হেসে চোখ মারল। লাবিব মাথা নেড়ে হেসে দিল। মেঘা এগিয়ে এসে মিষ্টি হেসে বলল, ইয়েস ম্যাম, তবে স্যারের শরীরে যে আঘাতের চিহ্ন দেখছেন সবগুলো ভুয়া, তবে রক্তগুলো সত্যি, কিন্তু সেটা স্যারের নয়। এতক্ষণে সবে সবটা বুঝে হেসে উঠল। লাবিবও হেসে বলল, বেচারা ভেবেছিল সব তার প্ল্যান। মেহের আর মেঘা লাবিবের বাঁধন খুলে দিল। ওদিকে মেহবুবা রাগে গজগজ করতে করতে দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবলো লাবিবের গোষ্ঠী উদ্ধার করছে। কত বড় খারাপ, একবারও বললো না এগুলো আসলে প্ল্যানটা। আর এদিকে কিনা সে চিন্তা করতে করতে শহীদ হয়ে যাচ্ছিল। যাকে এখন কিছু বলবে না, বাড়ি গিয়ে বুঝিয়ে দেবে সব। এইসব ভাবছে আর ফুসফুস করছে সে। লাবিব হয়তো মেহবুবার মনের ভাব বুঝলো, তাই সে বলল, খবরদার, আমাকে গালিগালাজ করবে না, উল্টোপাল্টা কিছু ভাববেও না। মেহবুবা মুখটা ঝামটে দিল। লামিয়ে সে ভাইকে জড়িয়ে ধরল। লাবিব মেহরিনের দিকে তাকিয়ে বলল, চুমকি আপু। সব ঠিক আছে। মেহরিন হঠাৎ তাকায় লাবিবের দিকে। লাবিব হেসে বলল, যেখানে আমার কিছু হয়নি সেখানে আমাদের বাচ্চার কিছু কি হতে দেব? কাঙ্ক্ষিত উত্তরে মেহরিন হাসল। লাবিব নিজের শরীর, ঘাড়, হাত সব ফোটালো। তারপর মেঘার দিকে তাকালো। মেঘার সাথে সাথে পানি এনে দিল। লাবিব হাত মুখ ধুয়ে নিল। ওদিকে মেহের জীবনকে সিগন্যাল দিল। মেহরিনরা বেরিয়ে গেল। গন্তব্য সবার একটাই, নরপিশাচের মুখোমুখি হওয়া। ওদিকে সময় শেষ হয়ে যাওয়ায় রাজরা এগিয়ে এলো। দাঁড়ালো সেই বাংলোর গেটে, হাতে মেশিন গান। তার পাশে রিত, আরশ, রাকিব, শিহাব, জীবন। রাজ সবাইকে দেখে বলল, 3, 2, 1। বলতে গেটটা ভেঙে পড়লো। মাটিতে পড়তেই চারপাশ ধুলে ভরে গেল। আস্তে আস্তে স্পষ্ট হলো রাজেদের মুখ। গেট ভাঙার শব্দে কতগুলো ছেলে দৌড়ে এলো, কিন্তু আফসোস কেউ এসে জায়গা মতো দাঁড়াতে পারল না। তার আগেই এক একজনের মাথা বুক ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রাজ মনের সুখে মেশিন গান চালাচ্ছে। তবে শুধু রাজ নয়, রাজের সাথে আরও একজন গুলি ছুটছে। বৃষ্টির ফোঁটার মতো সাই সাই করে গুলি ঝরছে। একজন সামনাসামনি, অপরজন আড়াল থেকে। দুজনের নিশানাই একদম নিখুঁত। রাজগুলি ছুটতে ছুটতে ঠোঁট কামড়ে হাসলো। বাকিরা সব দেখলো, কিন্তু কিছু বলল না। তাদের ধারণা বাকি গুলিগুলো রাজের লোকেদের। রাজ ছাড়া আর কেউ জানলো না আড়ালে কে। এক এক করে সবাই ঢুকে পড়লো সেই বাংলোতে। বাংলোটা জঙ্গলের ভেতরে হলো, আধুনিকতায় ভরপুর। একটা মজার ব্যাপার হলো পুরো বাংলোটা সাউন্ড প্রুফ।
অবশ্য এর যথারীতি কারণ আছে। বই কি এই বাংলায় কোনো ভালো কাজ হয় না, সব কালো টাকার কারবার এখানে হয়। নারী পাচার, শিশু পাচার, সব ধরনের অস্ত্র, ড্রাগস, এক কথায় বলতে গেলে যত ধরনের দেশদ্রোহী কাজ আছে সব এখান থেকেই হয়। আর যার মাস্টারমাইন্ড আজ এই বাংলোয়। রাজ আর বাকিরা ভেতর ঢুকে সোজা এগিয়ে যায় মেহরিনের কাছে। আপাতত কোনো ঝামেলা নেই বাংলোর ভেতর, যা আছে সব লোক দেখানো ঝামেলা। যে আগাছা ছিল সব সাফ করে ফেলেছে প্রেম, যদিও এটা প্রেমের কাজ, তবে তার রাজ ছাড়া কেউ জানে না। বাংলার ভেতরে ঢুকে রাজ আর মেহরিনরা চলে যায় দ্বিতীয় তলার একটা বিশাল রুমে। রুমটা ভীষণ বড়, দক্ষিণ দিকে একটা বিশাল জানালা, সাদা টাইলস, আসবাবপত্র সব বিদেশি, দেখেই বোঝা যায় দেশের বুকের ভেতর হলো বাংলা সাজানো হয়েছে একেবারে বিদেশি কায়দায়। এসব দেখে রাজ বাঁকা হাসে। শিহাব বলে, শালা কালো টাকার কুমির বুঝলি? দেখো না, বাথরুমেও এসি লাগিয়েছে। বেশি টাকা হলে মানুষরে কেমন কামড়ায় এই আবালকে দেখলেই বুঝবে মানুষ। নইলে কেউ বাথরুমে এসি লাগায় তুমি বলো? লাবিবের কথায় সবাই ফিক করে হেসে দেয়। রাজ গিয়ে আইস করে বসে একটা রাজকীয় সোফায়। রাজের দেখা দেখি সবাই গিয়ে বসে পড়ে। পাশ থেকে রাজ রিমোট হাতে নিয়ে দেওয়ালে ঝোলানো বিশাল টিভিটা অন করে। কিছুক্ষণ টিপে টম অ্যান্ড জেরিতে আটকে যায়। শুধু রাজ নয়, বাকি সবাই এবার নজর দেয় টিভিতে। সবার দৃষ্টি আটকে আছে জেরির দিকে। জেরি টমের মুখের একটা বেলচা দিয়ে বাড়ি মেরে ছুটছে, আর টম সেই বেলচা হাতে ছুটছে জেরির পিছন পিছন। টান টান উত্তেজনা দেখে বোঝা যায় এক্ষুনি ধরা পড়বে জেরি। টম প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে জেরি রাস্তা পাল্টে ফেলে এবং যার ফলে টম গিয়ে গাছের সাথে ধাক্কা খায়। টম রাগে যেতে জেরিকে ধরতে গিয়ে নিজের বিপদ খেয়াল করেনি। জেরি সরে যেতেই সবাই হৈ হৈ করে হেসে উঠে। শিহাব বলে, এই জন্যই লোকজন বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাদের কথায় সবাই সায় দেয়, তবে রাজ বাঁকা হেসে বলে। আসল কথা হলো, রাজ হাসে, মাথা একটু ঝুঁকিয়ে বুকের কাছে একটা হাত রেখে বলে, জিও সিস্টার। রাজের কথায় সবাই হেসে ওঠে। সবার হাসির মাঝেই হঠাৎ মেহরিন সবাইকে থামিয়ে দেয়, ইশারায় কিছু একটা বলে, যা বুঝে সবাই বাঁকা হেসে নিজেদের জায়গায় ঠিকঠাক হয়ে বসে। একটা লোক কানে হেডফোন লাগিয়ে হেলে দুলে আসছে, গায়ে শুধু 3/4 প্যান্ট, গলায় ঝুলছে তোয়ালে, চুল থেকে টপ টপ করে পানি ঝরছে, বোঝাই যাচ্ছে সদ্য গোসল করেছে। হ্যাঁ, সেই তো টানা 2 ঘন্টা সুইমিং পুলে আসলো। আপনারা হয়তো জানেন সুইমিং পুল সাধারণত বাইরে বা ছাদে হয়, কিন্তু এই বাংলোয় আছে একেবারে ভিন্ন ব্যবস্থা। তৃতীয় তলার একটি রুম জুড়ে তৈরি করা হয়েছে সুইমিং পুল। দেখতে পুরোপুরি ঘরের মতো, তবে থাকার জন্য নয়, সুইমিং করার জন্য। পাকা 2 ঘন্টা সুইমিং করে এখন বিশ্রাম নিতে যাচ্ছে লোকটা। পুরো বাংলো সাউন্ডপ্রুফ হয়, সদ্য যে তাণ্ডব হলো তার সম্পর্কে বিন্দুমাত্র খবর তার নেই। আচ্ছা, লোকটা যদি জানতো এটাই শেষ গোসল, তাহলে কেমন হতো? হয়তো মৃত্যু ভয়ে মৃত্যুর আগেই পটল তুলতো। তবে লোকটাকে দেখলে কেউ বলবে না এই লোকটা মানুষরূপী পশু। এই তো জিম করা, পেটানো শক্ত পেশিগুলো ফুলে ফেপে আছে, সাদা ধোপধাপে গায়ের রং, চুলের রং, চুলগুলো ব্রাউন, চোখগুলো হালকা বাদামি, দেখতে একেবারে বিদেশি ধাঁচের। একটা ভুরু কাটা, ঠোঁটের নিচে একটা সেলাইয়ের দাগ, দেখতে কি সুন্দর, অথচ একটা পশু। কত মানুষের অভিশাপ করে প্রতিদিন তা হয়তো সে নিজেও জানে না। কত মায়ের কোল খালি করেছে এই লোক, কোনো মেয়ের জীবন জাহান্নাম করে দিয়েছে, কত মানুষের জীবন ধ্বংস করেছে। প্রতিনিয়ত কত শিশুর হত্যাকারী এই লোক। আমাদের আশেপাশে কত মানুষরূপী পশু ঘুরে বেড়ায়, যাদের দেখতে সুন্দর হলেও তাদের মন পশুর মতো। লোকটা হেলে দুলে দরজার সামনে গিয়ে দাঁড়ায়, পাশে তাকায়, দূরে 2 জন ছেলে বন্দুক হাতে দাঁড়িয়ে। অপর পাশে ফিরেই দেখে সেখানেও একই অবস্থা। সব দেখেও লোকটা বাঁকা হাসে, নিজের জন্য বর্ধিত রুমে ঢোকে। রুমটা অন্ধকার। লোকটা বিরক্ত হয়ে গালিগালাজ করতে করতে লাইটটা অন করে। লাইট জ্বালাতে যা দেখে তা দেখে তার চোখ বেরিয়ে আসার উপক্রম। প্রথমে নিজের ভুল ভেবে মাথা ঝাঁকায়, তারপর চোখ কষলে আবার লোকটার হাতে নিজের চোখকেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। লোকটাকে এমন প্রশ্ন করতে দেখে সবাই হেসে ওঠে। হৃদ দাঁড়িয়ে বলল,
হেই ব্রো, হোয়াটসঅ্যাপ, চিনতে পারছো তো? তোমার অন অ্যান্ড অনলি ব্রাদার রিত তালুকদার। হাউ আর ইউ? এভরিথিং ইজ ওকে ব্রো? লোকটা হয়তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। লোকটাকে এমন করতে দেখে সবাই হেসে উঠল। এমন সময় সাবলীল অবস্থায় রাজ আর বাকিদের এখানে দেখে লোকটার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। বিশেষ করে হৃদকে ওভাবে দেখে হৃদের কথা শুনে লোকটার প্রাণ পাখি যেন ছুটে যায় অবস্থা। এদিকে মেহের বিরক্ত হচ্ছে, তাদের মনে এত কথা বলে সময় নষ্ট করার কি আছে? তার তো হাত পা নিষ্পিস করছে। লোকটা তখন হতবাক, মাথায় শুধু ঢুকছে না। এত লোক, এত সিকিউরিটি পার হয়ে সুস্থভাবে সশরীরে রাজরা তার সামনে এসে দাঁড়িয়েছে। এ যেন তার জীবনের ইতি টানার পালা এসে গেছে। ভেতরে ভেতরে ভয় পেল, তা মুখে আনতে নারাজ। ছোট করে নিজের অবাক ভাব কেটে গিয়ে রাগভরা কণ্ঠে বলল, সুস্থ অবস্থায় আমার সামনে এলো বের হবে সব কয়টা লাশ হয়ে। কথাটা রাজের চোখে চোখ রেখে বলে। রাজ বাঁকা হাসে। লামিয়া তেরে আসতে চায়, তবে তার আগেই আরশ তাকে আটকে দিল। রাজ একবার লামিয়ার দিকে তাকিয়ে চোখে ইশারায় শান্ত হতে বলল। মেরিন লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। কার লাশ বের হবে আমি জানি না, কিন্তু তোর শরীরের কোনো অঙ্গ অবশিষ্ট থাকবে না, এটা নিশ্চিত জেনে রাখ। এই বাংলো থেকে শুধু তোর কলিজাখানা বের হবে, ওটা উপর মহলের আমানত। মেহরিনের কথাই একটা বিকট শব্দে হেসে উঠল। উফ, মেরিন শিকদার, ঠোঁট কামড়ে লোকটা আবারও বলল, তোর শরীরে এত কারেন্ট কেন বলতো? কথা শেষ হতেই দুই দিক থেকে ঘুষি মারল লোকটা। এদিকে লাবিব, অন্যদিকে জীবন। মার খেয়ে লোকটা হাসলো। ঠোঁট কেটে গেছে, রক্ত বের হচ্ছে। লোকটা থুতু ফেলে, মনে হচ্ছে সে জানতো এমনই হবে। হঠাৎ লোকটা গিয়ে সোফায় বসে পড়ল। আজকে ডাকলো না, বিচক্ষণ মানুষ হয়, বুঝতে দেরি হলো না। এখানে রাজের লোক আছে বলে সে এত সহজে তারা ঢুকছে। লোকটা রাজের দিকে ফিরে বলল, তোকে আর তোর বউকে কয়েকবার মারলো আমার জ্বালা কমবে না। তবে তোর বউকে আমি মারতে চাইনি, আমি তো ওকে নিজের কাছে রাখতে চেয়েছিলাম। বাট গড নস এই মেয়ের ভিতরে কি আছে। দুনিয়ার সব বালেরা এর পিছনে পড়ে আছে। রাশিকদার, আমার সো কল্ড ব্রাদার রিক তালুকদার আর ওই মাদার। পিলে এতটুকু করতেই রাজ ধরা দিয়ে বলল, তোর আর তোর বাপ দুজনেরই নজর খারাপ। এটা কি জন্মগত অভ্যাস নাকি কি? আমায় দেখ, আমার বউ ছাড়া কারো দিকে আমি তাকাই না। 1000 জন চাইলেও আমি শুধু তাকেই চাই। আমি একটা কথা বুঝি না, তোদের মেশিন এত নড়বড়ে কেন? যাকে তাকে দেখলেই তোদের ছোট ভাই নাচানাচি শুরু করে। তোদের মতো তোদের ছোট ভাইও 12 ভাতারি। এই দেখ, আমাকে দেখ, আমার মতো স্ট্রং পার্সোনালিটির মানুষের থেকে শিক্ষা নিবি। আমি আর আমার ছোট ভাই দুজনেই খুব স্ট্রং। আমাকে নিয়ে যা না নারীর বাজারে, দেখবি আমার মেশিন থুক্কু আমার ছোট ভাই নড়াচড়া তো দূরে বেঁকে যাবে, প্রয়োজনে নষ্ট হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, তাও নড়বড়ে হবে না। দিস ইজ পাওয়ার অফ রাজ শিকদারের মেশিন থুক্কু ছোট ভাই। রাজের কথাই লোকটা তীক্ষ্ণ চোখে তাকালো। বাকিরা মুখ চেপে হাসছে। মেহরিন রাগী চোখে তাকাই কিছু বলতে চাইছিল, কিন্তু রাজ তাড়াতাড়ি করে বলে উঠল, বউ একদম চুপ, একদম চুপ, ওকে? নইলে এক থাপ্পড় মেরে দাঁত ফেরে চুমু খেয়ে দম আটকে ফেলবো, বলে দিলাম। এবার সবাই হো করে হেসে দিল। মেহের হাসতে হাসতে বলে উঠল, ভাইয়া থাপ্পড় মেরে আবার চুমু খেয়ে দম আটকে দেয় কেমনে? মেহরিন মুখ ফুলিয়ে রাজের দিকে তাকালো, মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল। রাজ তখন হৃদের কাঁধে হাত রেখে বলল, যা ভাই, বড় ভাইয়ের সাথে সুখ দুঃখের একটু গল্প করে আয়। প্রথম আর শেষ সাক্ষাৎ বলে কথা, যা যা। হৃদ তখন মুখ ভার করে বলল, হ্যাঁ হ্যাঁ, তবে শোনো, আমার কিন্তু তেমন সময় নেই, মাত্র 5 মিনিট। তুই তো জানিস আমি একজন চাকরিজীবী মানুষ, সময়ের দাম অনেক। রাজ হেসে মাথা নাড়ল। মেয়ের বিরক্ত মুখে অন্যদের দিকে তাকিয়ে বলল, নাটক পাস। হৃদ গিয়ে বসে পড়ল লোকটার পাশে। হাই মাই সো কল্ড বিগ ব্রাদার রূপন তালুকদার। হ্যাঁ, আমি তোমার ভাই। আমি জানি তুমি আমাকে কখনো ভাই মানোনি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে নিজের ভাই ভেবে এসেছি সারা জীবন। তাই তো মেরিনকে পছন্দ করার পরও তোমার সাথে তার বিয়ে দিতে রাজি হয়েছিলাম, শুধু তোমার জন্যই। আমি ওকে ছেড়ে দিতে চেয়েছিলাম। জীবনের প্রথম কোনো একটা মেয়েকে আমার ভালো লাগে, কিন্তু তার কিছুদিন পরে জানতে পারি যে আমার ছোট ভাইও সেই মেয়েকে লাইক করে। তাই বাবার সাথে কথা বলে ওর সাথে তোমার বিয়ে ঠিক করার বন্দোবস্ত কিন্তু আমি করেছিলাম।
শুধু তোমার জন্য নিজের পছন্দের নারীকেও আমি ছেড়ে দিয়েছি। মেহরিন ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো। রাজের মাথায় রক্ত টকবক করলো। সে শান্ত, কারণ একটাই, তার বউ। হাজার জন চাইলেও সে শুধু তাকেই চায়। এটা ভেবেই রাজের ঠোঁট ফেটে হাসি বেরোলো। বেচারা রূপন জানো না তার কপালে কি অপেক্ষা করছে। হঠাৎ হৃদ রূপনকে জড়িয়ে ধরল। রূপন এর জন্য প্রস্তুত ছিল না, কিছুটা অবাক হলো। হঠাৎ হৃদ কান্না শুরু করে দিল। ও ভাই রে, এখন তোর কি হবে রে? তোর জন্য আমার বুক ফেটে যাচ্ছে রে ভাই। কান্নার ভান করলো, চোখে এক বিন্দু জল নেই। তাই এদিক ওদিক তাকালো। রাজের দিকে চোখ পড়তেই রাজ ইশারা করলো। হৃদ তড়িঘড়ি একটা পুতুল নিয়ে চোখের উপর ঘষে দিল। এখন মনে হলো সে কাঁদছে। ওদিকে রূপন হাবলার মতো তাকিয়ে রইল। আশেপাশে বাকিরা হেসে লুটোপুটি। হঠাৎ হৃদ রূপনের তোয়ালেটা টেনে নিল, চোখ মুছে নিল। এরপর সেটা দিয়ে নাক পরিষ্কার করে তারপর রূপনের গলায় ঝুলিয়ে দিল। রূপনের মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে। যখন বুঝতে পারল তখন চোখ বড় বড় করে তাকাই হৃদের দিকে। এরপর ওয়াক বলে তোয়ালেটা ছুঁড়ে ফেলে দিল। এদিকে লামিয়া আর মেহবুবা হেসে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মেহরিন আর মেহের একে অপরের দিকে তাকিয়ে হাত কপালে চাপড়ায়। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, সিরিয়াস মুহূর্তে কিভাবে উল্টাপাল্টা কাজ করতে হয় ওদের থেকেই শেখা উচিত। রাজ দুহাত তুলে সবাইকে থামতে বলো। রাজ বলো, অনেক মজা হলো, কিন্তু ভুলো না আমরা এখানে কেন এসেছি। তোমাদের মাঝে কোনো সিরিয়াসনেস নেই। আমায় দেখো, আমি সব সময় সিরিয়াস। আজ থেকে সবাই সকাল সন্ধ্যা আমার কাছে ট্রেনিং নেবে কিভাবে সিরিয়াস থাকতে হয়। রাজের কথাই মেহরিন মুখ বাঁকালো। রাজ এগিয়ে যায় রূপনের দিকে। কিছু বলতে যেতেই রূপন বাঁকা হাসলো। এখানে তো ঢুকে গেছিস, তবে ভুলে যাস না তোর ছেলে কিন্তু আমার হাতে। এই কথা শুনে সবাই হেসে ওঠে। রাজ রূপন মুখোমুখি বসে পায়ের উপর পা তুলে ইশারা করে লাবিবের দিকে। রূপন রাজের ইশারা অনুসরণ করে তাকায়। রূপনকে তাকাতে দেখে চোখ টিপ দেয় লাবিব। রূপন হাসি। প্রথমে লাবিবকে এখানে সুস্থ দেখেই বুঝে গিয়েছিল সব রাজের প্ল্যান। রাজ বাঁকা হেসে বলল, তুই একটা জলজান্ত আবুল। একটা কথা কি জানিস, মানুষ অন্যের পুটকিতে গু আছে কিনা দেখতে সারাক্ষণ ব্যস্ত থাকে, অথচ নিজের সাথেই যে পুটকি আছে সেটা বেমালুম ভুলে যায়। যেমন তুই নিজের পুটকিতে গু রেখে মানুষের পুটকিতে গু খুঁজতে ব্যস্ত। রাজের এমন কথায় ছেলেরা হাসলো। নারীরা নাক মুখ কুচকে ও দেখে রাজ ভুরু কুচকে বলে, রাজের এ কথায় হু হা করে হাসির ফোয়ারা ছুটল। শিয়াব হাসতে হাসতে বলে, ভাই আগে এখানকার চ্যাপ্টার ক্লোজ কর, তারপর তোর পাদের গন্ধ শুকে দেখব। শিয়াবের কথাতে আবারও হাসিতে ফেটে পড়ল সবাই। ওদিকে মেহরিন ভীষণ চিন্তায় পড়ে গেল। তাহলে কি রাজ সত্যি সাবান তার ইয়েতে ব্যবহার করে? এটা ভাবতেই হঠাৎ চোখ বড় করে রাজের দিকে তাকালো। রাজ ও মেহরিনের তাকানো লক্ষ্য করে শীষ বাজাতে লাগলো। আর এদিক ওদিক তাকালো যেন সে মেহরিনকে দেখছে না। মেহরিন রাগে কিছু বলতে চাচ্ছিল, তার আগে রাজ অন্যদিকে সরে গিয়ে বলল, এই এই কাজ শুরু কর তোরা। একটাও কাজের না, সব ফাঁকিবাজ। কাজের বেলায় উল্টাপাল্টা কথা বলে শুধু সময় নষ্ট করে। রাজ হঠাৎ হাসি মুখটা শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, যেখানে আমার ভাইকেই কিছু করতে পারিসনি নিজের ডেরা এনেও, সেখানে আমার ছেলে কিছু করতে পারবি ভাবলি কেমনে? এতই সোজা রাজ শিকদারের করে যায় থাবা মারা। তুই এখনো এখানে বসে নিঃশ্বাস নিচ্ছিস কেন জানিস? তোর বডি পার্ট আমার বউ চেয়েছে, আর কলিজাটা চেয়েছে আমার মামুনি। তাই আমি বা আমরা কেউ তোকে হাত দিচ্ছি না। অবশ্য তোর মতো চুনো বুটিকে আমার বউ আর বোনরা একাই সামলাতে পারবে। এই ওয়েট দাঁড়া, তুই তো মরেই যাবি। মরতে মরতে একটু উপকার করে যা। রিপন ভেতর ভেতর ভয় পেল। উপরের দিকে শান্ত থাকে, মনে মনে ভাবে একটু হলেও বাঁচার আশা আছে, কারণ মূল অস্ত্রটা এখনো কাজে লাগেনি। রাজ দাঁত বের করে বলে, আমার বোন লামিয়া আছে না, ও তোর উপর একটু এক্সপেরিমেন্ট করবে কেমন? মামু অনেক কিছু শিখিয়েছে ওকে, সেগুলো ঠিকঠাক শিখলো কিনা সেটাই দেখবে। তুই হয়তো ভুলে যাচ্ছিস তোর ছেলে আমার হাতে। আমার একটা ইশারাতে ওর দেহ দেখে প্রাণ পাখি উড়াল দিবে। এই পর্যায়ে বলেছিল রূপন, কিন্তু থেমে গেল। থামিয়ে দিল মেহরিন। রূপনের গলা চেপে ধরেছিল সে। রাত দীর্ঘশ্বাস টেনে কোনো মতে মেহরিনকে টেনে সবার সামনে
কিন্তু মেহরিনকে সরানো যাচ্ছে না। মেহবুবা আর লামিয়া চেপে ধরে আছে মেহরিনকে। রাজ রূপনের গালে মেয়েদের মতো একটা গুঁতো মেরে বলে, গোলামের ঘরে গোলাম, একটু চুপ থাকতে পারিস না? আমার বউকে রাঙালে বাবা হওয়ার সম্পদ খোঁয়াবি, জানিস না? মরবি তো নিজের সম্পদ নিয়ে মরার ইচ্ছে নাই নাকি? মনে নেই তোর বাবার সেই চাচিকে কিভাবে মেরেছিল? মুহূর্তে রূপন ক্ষেপে ওঠে। রাজের কলা ধরে কিছু বলতে যাবে, তার আগে দূরে ছিটকে যায়। ছিটকে যাবার পর বুক জ্বলে ওঠে, ভিজে ভিজে লাগে। চোখ নামিয়ে দেখে রক্ত বের হচ্ছে। কারণ খুঁজতে চোখের সামনে দেখে লামিয়া এক পা তুলে দাঁড়িয়ে আছে। তখনই বোঝে লামিয়া তাকে লাথি মেরেছে। কিন্তু আশ্চর্যের বিষয় শুধু এটুকু, একটা মেয়ে এক পায়ে লাথি দিয়ে কিভাবে তাকে সরিয়ে দিল। কিছু সময় শক্তি প্রয়োগের ক্ষেত্রে দুর্বল জায়গায় প্রয়োজন। আমাদের শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে অল্প ঘামাতেও ব্যাপক প্রভাব ফেলে। লামিয়া সেই দুর্বল জায়গায় বেছে নিয়েছে। রাজ আর বাকিরা হাসে। রূপন দয়াল করে নিজেকে সামলায় আর চিৎকার করে ডাকে, এই কে আসছিস? এদিকে আয়।